একটা 38-এ উড়েছে, একটা 39, মানে 1 মিনিটও সময় পাওয়া যায়নি। 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে একদম এই ক্ষেত্রে ডবল ইঞ্জিন ফেল। শুধুমাত্র একটা কল দিলেন, এভিয়েশনের পরিভাষায় মে ডে, অর্থাৎ আমি বিপদের মধ্যে রয়েছি। ব্ল্যাক বক্স থেকে বেরিয়ে এসেছে চালকের ভুল। তুরস্কের এই কোম্পানি যাদেরকে মেনটেনেন্সের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা ভূমিকাটা কি করেছেন না করেছেন, ব্ল্যাক বক্স খুললেই, ওটা ডিকোডিং ওপেন হয়ে গেলেই গোটা তথ্য সামনে আসবে। এটা কিন্তু নিঃসন্দেহে একটা বড় নরেন্দ্র মোদী সরকারের কাছে ইটস আ বিগ চ্যালেঞ্জ। একমাত্র যিনি বেঁচে গেছেন, রমেশ নামে ওই যুবক, তিনি একটি স্পেশাল ইন্টারভিউতে বারবার বলছেন যে ফ্লাইটটা রান করার পরেই হঠাৎ করে একটা ঝাঁকুনি সৃষ্টি হয় এবং তারপরে তিনি দেখলেন যে একেবারে প্লেনটা তলায়। এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইট দুর্ঘটনার কবলে পড়ল, এটাকে দুর্ঘটনা বলবো না, ইচ্ছাকৃতভাবে এই দুর্ঘটনাটাকে তৈরি করা একটা ষড়যন্ত্র হয়েছে। অ্যাকশন রিয়াকশনে আপনাদেরকে আজকে একটু ভিন্নতর বিষয় নিয়ে অবতারণা করব। কোথাও যখন বাংলাদেশ নিয়ে যখন আমরা চর্চা করি, তখন আসে বারবার জঙ্গিবাদ, সন্ত্রাস, এবং তার সাথে সাথে আসে যে বিষয়গুলো, সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক। আবার পাকিস্তানের সাথে একই বিষয়, জঙ্গি সন্ত্রাসবাদ। এমনই একটা আবহ রয়েছে যেখানে জঙ্গি সন্ত্রাসবাদে দ্বারা ভারত বিধ্বস্ত হচ্ছে এবং অপারেশন সিঁদুরে ভারতের পরাক্রম যেমন দেখেছে গোটা বিশ্ব, সেখানে বিমান বাহিনীর পরাক্রমও দেখেছে। স্বাভাবিকভাবে ভারতের যে আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে বিভিন্ন ডাউটগুলো যেগুলো তৈরি হয়েছিল, সেগুলো অনেকটাই নিরসন হয়েছে। তার কারণ হচ্ছে এত বড় প্রত্যাঘাত, এবং সেই প্রত্যাঘাতে পাকিস্তানে যেরকম জেরবার অবস্থা, ঠিক ততোধিকভাবে কূটনৈতিক চাপের কাছে বাংলাদেশেরও একটা জেরবার অবস্থা হয়েছে। ভারতের শক্তি এতটাই। ভারতে সাম্প্রতিক সময় বা বেশ কয়েক বছরের ইতিহাস যদি পর্যালোচনা করা যায়, তাহলে অ্যাভিয়েশন সেক্টর যেটাকে আমরা বলি, অর্থাৎ আভ্যন্তরীণ যে বিমান পরিবহন এবং তার সাথে প্যাসেঞ্জার ফ্লাইট, সেই ফ্লাইটে মোটামুটিভাবে আমরা বেশ কিছু দুর্ঘটনার সামনে বিভিন্ন সময় পড়েছি। যে দুর্ঘটনাগুলো নিছকই দুর্ঘটনা, কখনো কখনো ব্ল্যাক বক্স থেকে বেরিয়ে এসেছে চালকের ভুল, কখনো বেরিয়ে এসেছে যে নিতান্তইভাবে খারাপ ওয়েদারের কারণে অনেকটা গেস করতে পারেননি চালক, বা কখনো কখনো পাখির আঘাত, অর্থাৎ কোথাও একটা বিমানের যে ডানা সেখানে গিয়ে এমন জোরে গিয়ে আঘাত করেছে যেটা হয়তো সামলানো যায়নি। তবে সেফ ল্যান্ডিংও অনেক ক্ষেত্রে করে। তার কারণ হচ্ছে যারা পাইলট হন তারা এতটাই প্রশিক্ষিত থাকেন যে সেখানে একটা নির্দিষ্ট, যদি কমার্শিয়াল ফ্লাইটের ক্ষেত্রে কোনো পাইলটকে নিয়োগ দেওয়ার আগে দীর্ঘদিন ধরে তাকে কিন্তু দেখা হয় যে সে কত নটিক্যাল মাইলসে প্লেন চালিয়েছে, কত আওয়ার অর্থাৎ কত ঘন্টা সে প্লেন চালিয়েছে, কত হাইটতে সে চালিয়েছে, নানা টেকনিক্যালিটিস রয়েছে। তারপর নিয়োগের পর দীর্ঘদিন পর্যবেক্ষণে বা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পাইলট হিসাবে থাকার পর তারা পাইলট হন। এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইট দুর্ঘটনার কবলে পড়ল, এটাকে দুর্ঘটনা বলবো না, ইচ্ছাকৃতভাবে এই দুর্ঘটনাটাকে তৈরি করা একটা ষড়যন্ত্র হয়েছে, যেখানে পাইলটের হয়তো কিছু করার ছিল না, কেন শেষ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করেছে। একটা প্লেন উঠল এবং সেটা যে কোনো কোম্পানির নয়, বোয়িং বিশ্বের 1 নম্বর কোম্পানি, সেটা সবে টেক অফ করলো। টেক অফ গিয়ে একটা নির্দিষ্ট একটা হাইট, তারপরের সেকেন্ড লেয়ারে হাইটটা ওঠার আগেই দেখা গেল সেটা গিয়ে ভূপাতিত হলো একটা মেসে, যেখানে হচ্ছে মেডিকেল স্টুডেন্টরা থাকেন। তারপর গোটা দেশ থেকে শুরু করে বহির্বিশ্বে নেমে এলো এক শোকের ছায়া, প্রায় সকলেই মারা গেছেন। এবং যে বিমানের সওয়ারি ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এই ঘটনার আকস্মিকতায় গোটা দেশ মুহ্যমান হয়ে পড়েছে এবং চলছে কাটাছেঁড়া। এই কাটাছেঁড়া চলছে, তার অনেকগুলো কারণের মধ্যে একটা অবশ্যই কারণ থাকে
যে মেনটেনেন্সের দায়িত্ব ছিল টার্কিশ একটি কোম্পানির, যে কোম্পানির সাথে অপারেশন সিঁদুরের পর এবং যেখানে দেখা গেল যে টার্কি এমন একটা দেশ যেখানে পাকিস্তানকে তারা লজিস্টিক সরবরাহ করেছে এবং ড্রোনের ক্ষেত্রে অপারেশন সিঁদুরের প্রত্যাঘাত আনার জন্য পাকিস্তান টার্কির ড্রোন ব্যবহার করেছে। কোথাও কি একটা অন্তর্ঘাত? তার কারণ হচ্ছে এই প্লেনের সাথে হাইজ্যাকিংয়ের সাথে পাকিস্তানের আয়ার মাহমুদ জড়িত। আরও অনেকগুলো দুর্ঘটনার খবর রয়েছে যেগুলো বহির্বিশ্বে, যেখানে কিন্তু অত্যন্ত সাজিশ তৈরি করা হয়েছিল অন্তর্ঘাত ঘটানোর জন্য। এরকম নানা রকম তথ্য উঠে আসছে। এই তথ্যগুলোকে নিয়ে সম্যক বিশ্লেষণ দরকার, তার কারণ গোটা দেশ এখন মুহ্যমান এবং তার মধ্যে থেকে দাঁড়িয়েও আমরা তো এই যে সন্দেহগুলো এসেছে সেগুলোকে তো আমরা অস্বীকার করে যেতে পারি না। তাই এটাকে একটা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে আজকের অ্যাকশন রিয়াকশনে। আমার সঙ্গে সুচারু মিত্র রয়েছেন, সাংবাদিক। এই বিষয়টাকে সুচারু তুমি অবজার্ভ করেছো, বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলেছো। এখানে প্রথমে যে প্রশ্নটা আসে, এটা কি একটি দুর্ঘটনা হিসাবে দেখব, নাকি এর পেছনে কোনো অন্তর্ঘাত থাকলেও থাকতে পারে? খুব গুরুত্বপূর্ণ মুভমেন্টে দাঁড়িয়ে সুজিতদা আপনি প্রশ্নগুলো করলেন। একটা একটা করে আসি। প্রথম হচ্ছে, যে কোনো ফ্লাইট ছাড়ার আগে যখন যাত্রীদেরকে বোর্ডিং পাস ইস্যু করা হয়, টার্মিনাল থেকে তারা এসে ওয়েট করেন, সেই সময় ওই সংশ্লিষ্ট ফ্লাইটকে, যে ফ্লাইট কোনো একটা ডেস্টিনেশনে জার্নি করবে, এক্ষেত্রে AI-171 ছিল, তার ডেস্টিনেশন ছিল আহমেদাবাদ থেকে লন্ডন, তাকে আগে বাফার জোনে এনে টেস্ট করা হয়। ফুয়েল ঠিকঠাকভাবে ভরা এবং ফুল ট্যাঙ্ক ছিল, যেহেতু একটা বিরাট যাত্রাপথ আহমেদাবাদ থেকে লন্ডন অনেকটা, কোথাও সেভাবে ফুয়েল স্টেশন নেই, ফলে তেল একেবারে পেট্রোল লোড করা ছিল। দুই হচ্ছে তার লজিস্টিক দিকটা দেখা, জয়স্টিক যার সাহায্যে প্লেনটা উচ্চতায় পাবে, এবং ইঞ্জিন পার্ট, ডাবল ইঞ্জিন থাকে সবসময়, তার ইঞ্জিন পার্টটা ঠিকঠাক কাজ করছে কিনা, এইগুলো সিকিউরিটি সেফটি ম্যানেজার চেক করে নেন। গ্রিন সিগন্যাল দেওয়ার পর ওই ফ্লাইট ওড়ানোর জন্য প্রস্তুত থাকে। ফলে এখন প্রশ্ন উঠছে, সেই পরীক্ষায় কি এই সংশ্লিষ্ট ফ্লাইটটা পাস করেছিল? কারণ আমাদের কাছে যা তথ্য আছে, অনেক পুরনো এই ফ্লাইট এবং বহুদিন সফর করা এই ফ্লাইট, আস্তে আস্তে বোধহয় এর যে কার্যক্ষমতা সেটা কমে আসছিল। তদন্ত সাপেক্ষ বিষয়। 2 নম্বর বিষয়, 1:38-এ 23 নম্বর রানওয়ে থেকে ফ্লাইটটা রান করে। একমাত্র যিনি বেঁচে গেছেন, রমেশ নামে ওই যুবক, তিনি একটি স্পেশাল ইন্টারভিউতে বারবার বলছেন যে ফ্লাইটটা রান করার পরেই হঠাৎ করে একটা ঝাঁকুনি সৃষ্টি হয় এবং তারপরে তিনি দেখলেন যে একেবারে প্লেনটা তলায়। উনি ভেবেছিলেন যে প্লেনটা হয়তো সামলে নেবে, অর্থাৎ সুজিতদা যে উচ্চতায় প্লেনটা ছিল সেখানে কিন্তু এয়ার টার্বুলেন্স থাকার কথা খুব একটা নয়। 600 ফুট থেকে নিচে এসে পড়েছে, ফলে 600 ফুটের মধ্যে এয়ার টার্বুলেন্স ওইভাবে তৈরি হয় না। তাহলে নিশ্চয়ই কোনো যান্ত্রিক পাতের ত্রুটি বা কোনো সমস্যা হচ্ছিল। 2 নাম্বার গেল। 3 নাম্বার, দুজন চালকই, পাইলট এবং কো পাইলট, হাজার হাজার কিলোমিটার ট্রাভেল করেছেন, তাদের এক্সপিরিয়েন্স প্রচুর। তারা শুধুমাত্র একটা কল দিলেন, এভিয়েশনের পরিভাষায় মে ডে, অর্থাৎ আমি বিপদের মধ্যে রয়েছি, কিন্তু ডিটেল ইন্টেন্সিফাই তারা করতে পারেননি। এয়ার ট্রাফিক কন্ট্রোলও রিয়াকশান করতে করতে, যেটা বলা হচ্ছে 1:38-এ উড়েছে, 1:39, মানে 1 মিনিটও সময় পাওয়া যায়নি, 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে প্লেনটা পুরোপুরি বিপর্যয়ে। এবং যেটা হলো, একদম একটা ডাক্তারদের ছাত্রাবাসের ওপর ভেঙে পড়ল এবং তার যে ককপিটটা, সেই গোটা ককপিট, মানে বিজনেস ক্লাস থেকে ইকোনমিক ক্লাস, দাউ দাউ করে আগুনের সঞ্চার হয়ে গেল। এই যে প্রশ্নটা আসছে, এক্ষেত্রে অনেকে হয়তো বলছেন যে চালকের বুদ্ধিমত্তার অভাব, বা তিনি বুঝতে পারেননি কিনা যে পেছনে গাছ ছিল, টেলটা লেগে গেছে। কিন্তু সুবিধা দেখতে হবে প্লেনটা ফ্লাই করার সাথে সাথে উচ্চতর হাইটে উনি নিয়ে যেতে পারছিলেন কিনা, নাকি বাধাপ্রাপ্ত হচ্ছিলেন। এগুলো সবই তদন্ত সাপেক্ষ। এবার যে পয়েন্টে আসি, অনেক বিশেষজ্ঞরাই কিন্তু বলছে এই ঘটনাটাকে শুধুমাত্র নিছক দুর্ঘটনা দেখলে চলবে না। ডিজিসিএ নিশ্চয়ই তদন্ত করবে, বিমান মন্ত্রকও এর মধ্যে ইনভেস্টিগেশন পার্টে রয়েছে। এই মুহূর্তে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এভিডেন্স, সেটা হচ্ছে ব্ল্যাক বক্স। যখনই প্লেন কোম্পানি এগুলো তৈরি করে, 2টো করে ব্ল্যাক বক্স স্টোর করা থাকে। এই ব্ল্যাক বক্সের মধ্যে 29টা কোড ল্যাঙ্গুয়েজ থাকে, সবটাই কোড। খুব প্লেনের মধ্যে কাঁপুনি হচ্ছে, সেটাও স্টোর হবে। প্লেনটা এয়ার টার্বুলেন্সের মধ্যে রয়েছে, সেটাও স্টোর হবে। এবং
ককপিটের মধ্যে পাইলট সারফেস থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কি কথোপকথন, কি কনভারসেশন চলছে, তার অডিও ভিডিও দুটোই কিন্তু এই ব্ল্যাক বক্সের মধ্যে থাকবে। আদতে নাম সুজিত দা ব্ল্যাক বক্স হলেও এর কালারটা একেবারেই অরেঞ্জ কালারের। এই ব্ল্যাক বক্স কিন্তু অত্যন্ত, আমি ধরে নিলাম প্লেনটা পুড়ে ছাড়খাড় হয়ে গেল, সেই তাপেও কিন্তু ব্ল্যাক বক্স নষ্ট হবে না। আবার আপনি মানে তুষারাবৃত জায়গাতে রেখে দিলেও তাতে কোনো ফাঙ্গাস ধরবে না, ইনটেক থাকবে। এরকমই প্রযুক্তি, এরকম মেটেরিয়াল দিয়েই জিনিসটা বানানো হয়। একটি ব্ল্যাক বক্স পাওয়া গেছে, আরেকটি ব্ল্যাক বক্সের সন্ধান চলছে। গতকাল রাত্রিরে খুঁজে পাওয়া যায়নি, তবে আজকে ভোরের দিকে এটা পাওয়া যায় এবং উদ্ধার হয়। কিন্তু এই ব্ল্যাক বক্স খোলাটাও খুব সহজ নয়। আপনি যে কোম্পানির কথা একটু আগেই বলছিলেন, বোয়িং কোম্পানি, সেই বোয়িং কোম্পানির সিইওকে ইতিমধ্যেই ডিজিসিএ কল করেছে যে এই আমরা ব্ল্যাক বক্স পেয়েছি, এটাকে খোলার জন্য ডিকোডিং যে ল্যাঙ্গুয়েজ ওনার কাছে রয়েছে। ফলে এই ভয়েস রেকর্ডিং থেকে শুরু করে ভিডিও এবং আরও অন্যান্য যা যা বিষয়, এটাতে খুব পরিষ্কার হওয়া যাবে যে ঠিক কী কারণে প্লেনটা বিপদের মধ্যে পড়লো। শুধু কি মেনটেনেন্স হতো না? এই মেনটেনেন্সের প্রশ্ন যখন আসছে, স্বাভাবিকভাবে এয়ার ইন্ডিয়াকে বলা হতো একটি সরকারি সাদাহাতি কোম্পানি। এয়ার ইন্ডিয়া ভারত সরকারের সংস্থা ছিল, আমরা জানি। এই সংস্থাটি তারপর দীর্ঘদিন রুগ্ন ছিল এবং এটিকে সরকার ঠিক করে যে এটিকে বিক্রি করে দেওয়া হবে। গ্লোবাল টেন্ডার হয়েছিল, কেউ উৎসাহী ছিল না। তারপর এটি টাটা কোম্পানি এটিকে অধিগ্রহণ করে। কেউ কেউ বলেন যে এটা গছিয়ে দেওয়া হয়েছে, সেখানে টাটাকে গছিয়ে দেওয়া হয়েছে এবং টাটা সেই ক্ষেত্রে যারা রয়েছেন পুরনো কর্মী, যাদের প্রায় বয়সসীমা হয়ে গিয়েছিল, তাদের রিটায়ারমেন্ট করায় এবং সমস্ত যা ডিউজ যা রয়েছে সেগুলো তারা মিটিয়ে দেয়। ফলে কোম্পানির যদি ফিনান্সিয়াল আমরা অ্যানালিসিস দেখি, তাহলে এই ফিনান্সিয়াল অ্যানালিসিস দেখা যাচ্ছে যে এটি একটি অত্যন্ত ব্যয়বহুল সংস্থা। এমনি এভিয়েশন সেক্টর দীর্ঘদিন ধরে, করোনা পরবর্তী সময় এই বিমান পরিবহন ক্ষেত্রটি ব্যবসায়িক হিসাবে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছে এবং বহু কোম্পানি আমরা দেখেছি ভারতে, তারা ইতিমধ্যেই নাভিশ্বাস ওঠার পর অনেক বন্ধ হয়ে গেছে। কিন্তু এয়ার ইন্ডিয়া একটা ঘুরে দাঁড়ায় এবং তার আগে আগে টাটার সাথে ভিস্তারা, এটি একটি অত্যন্ত প্রফেশনালি ম্যানেজড কোম্পানি ছিল। তো সেটাও টাটার সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের। এই সমস্ত কোম্পানিগুলোকে মার্চ করিয়ে এয়ার ইন্ডিয়ার সাথে এটাকে তৈরি করা হয়। বোয়িং চাইলেই তো আর কেনা যায় না নতুন, কিন্তু এই বোয়িং যে প্লেনটি ছিল এটা দীর্ঘদিনের একটি প্লেন। স্বাভাবিকভাবে এটাকে যখন কমার্শিয়াল ফ্লাইট মানে এটাকে দীর্ঘ পথ বিভিন্ন সময় আসছে যাচ্ছে, হ্যাঙ্গারে কতক্ষণ ছিল বা সমস্ত কিছু তার রক্ষণাবেক্ষণ করা যায় কি না। এবং খুব একটা ইন্টারেস্টিং যে পাইলট মারা গেছে, তার বাবার কাছে সে পাইলট বলেছিল যে এটাই শেষ, এরপরে লাস্ট ফ্লাই করছি, এই কাজ করব না। কেন সেই কথাটা বলতে চেয়েছিল? কোথাও কি তার মনে হচ্ছিল যে এই ধরনের ঝুঁকিপূর্ণ পেশা হয়ে দাঁড়িয়েছে পাইলট, সেটা এয়ার ইন্ডিয়ার মতো একটা কোম্পানিতে পাইলট, এইরকম চাকরি তো সকলেই, যে কোনো পাইলটের স্বপ্ন থাকে, তাহলে সে কেন ছাড়তে চাইছিল? কি কারণ থাকতে পারে? হয়তো আজকে পুত্র শোকে মুহ্যমান একজন পিতা যখন এই ধরনের কথা বলে, সে হয়তো এটা বলছে যে সে ছেলেকে তো আর কোনোদিন ফেরত পাবে না, সে এই কথাটাই বারবার তার কাছে হন্ট করবে, এটাই পর আমি ছেড়ে দেবো, তারপর অন্য কিছু দেখব। সে চিরতরে বিলীন হয়ে গেল। বা বহু যাত্রী, এর মধ্যে বিদেশি যাত্রী রয়েছে, গ্রেট ব্রিটেনের, পর্তুগালের ভারতীয় যাত্রী রয়েছে, বা বিজয় রূপানি। এইখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে যে গুজরাটে এই ঘটনাটা ঘটেছে, আহমেদাবাদে। স্বাভাবিকভাবে সবাই জানি আমরা, নরেন্দ্র মোদীর নিজের রাজ্য, দেশের প্রধানমন্ত্রী, এবং তারপর বারবার করে মনে হচ্ছে যে এই যে ঘটনা এতগুলো, যদি কিন্তু ফলে এটার একটা পুঙ্খানুপুঙ্খ এর ক্ষেত্রে হওয়া দরকার, বিশেষ করে যেখানে টার্কির প্রসঙ্গটা এখানে রয়েছে। সংস্থা মেনটেনেন্সের দায়িত্ব ছিল এবং যে কারণে আজকে কিন্তু এই ঘটনা ঘটার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কল করেন এয়ার ইন্ডিয়া সিওকে যে আপনাকে ইমিডিয়েট এফেক্টে এক্ষুনি আসতে হবে, এক্ষুনি কথা বলার দরকার আছে। অর্থাৎ উদ্বিগ্ন হয়েছেন প্রধানমন্ত্রী এবং বোঝা গেছে যে তুরস্কের এই কোম্পানি যাদেরকে মেনটেনেন্সের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা ভূমিকাটা কি করেছেন না করেছেন এখন কিন্তু ডিজিসিএ পুরো তদন্ত। আমি আপনাকে বললাম ব্ল্যাক বক্স খুললেই, ওটা ডিকোডিং ওপেন হয়ে গেলেই গোটা তথ্য সামনে আসবে। আপনার নিশ্চয়ই মনে থাকবে সুজিতদা, শুধু রেফারেন্সের জন্য বলছি,
আমাদের দেশের প্রাক্তন সিডিএস বিপিন রাওয়াত, তিনি চপারে সস্ত্রীক বছর দেড়েক দুয়েক আগে যাত্রা করেছিলেন এবং তারপর তার চপারটাও এরকমভাবে দুর্ঘটনার কবলে পড়ে, আছড়ে পড়ে, আগুন ধরে যায়, জ্বলন্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে স্ত্রী এবং বিপিন রাওয়াত দুজনেই মারা যান। 1.5 বছর ইনভেস্টিগেশনের 1.5 বছর পরে জানা যায় চালকের গাফিলতিতে এই ঘটনা ঘটেছিল এবং সেই ব্ল্যাক বক্সই কিন্তু এখানে এলো। ফলে এখানে মোস্ট বলা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ এভিডেন্স হবে এই ব্ল্যাক বক্স, কিন্তু সেটা এখনো ডিকোডিং হয়নি, খোলাটা সময়ের অপেক্ষা। ফলে একদিকে বোয়িংয়ের সিও আসছেন, অন্যদিকে এয়ার ইন্ডিয়া সিওর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তুরস্কের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, তুরস্কের জিনিস বা তুরস্কের সঙ্গে চলচ্চিত্রের ক্ষেত্রে বিভিন্ন কন্ট্রাক্ট ব্রেক করেছে ভারত, তাহলে এয়ার ইন্ডিয়ার মতো ফ্লাইট না, এটা তো ডেফিনেটলি ব্রেক তো হয়েছিলই, কিন্তু ধরো যে কটা সময় ছিল এই ধরনের দেশ মানে হাইলি সাসপিসিয়াস, যাদের ড্রোন টেকনোলজি যারা খুব এতটা ম্যাচিওর্ড, ফলে এভিয়েশন সেক্টরে ধরেই নেওয়া যায় ফ্রান্স, টার্কি এরা একটা উল্লেখযোগ্য জায়গায় গেছে। এবার 6-7 মাস ধরে যেখানে তারা এই কাজটি সম্পন্ন করছে, সেখানে ভেতর কে অ্যাসেট হতে পারে বা কি হতে পারে। দেখো, এই ধরনের যখন ঘটনা ঘটে, যখন এত বড় একটা ঘটনা ঘটেছে, সব যাত্রী 242 জনের মতো যাত্রী যেখানে নিহত হয়, এবং সেটা এই উচ্চতায় যেটা তুমি বললে, যেখানে এয়ার টার্বুলেন্স থাকার কথা নয়, মাত্র 600 ফুট, সেখানে গিয়ে যাচ্ছে, সেই বিষয়টাকে তো উড়িয়ে যাওয়ার কোনো জায়গাই নেই। আর এটা বোয়িং কোম্পানি, বিশ্বের 1 নম্বর কোম্পানি, যে 2জন পাইলট তাদের এত এক্সপিরিয়েন্স, সেখানে দাঁড়িয়ে কিন্তু অন্তর্ঘাতের এই যে তত্ত্বটা উঠে আসছে। বললেন গতকালই একজন প্রাক্তন সেনাকর্তার সঙ্গে কথা হচ্ছিল, যিনি পাইলট দিকটা পুরো যুদ্ধ বিমান চালিয়েছেন। তিনি যেটা বলছিলেন যে আপনারা সব কারণ বলছেন, কিন্তু তার মধ্যেও একটা কারণ থাকতে পারে যেটা আপনারা হয়তো স্কিপ করে যাচ্ছেন। ভেবে দেখুন, আহমেদাবাদ থেকে লন্ডন ফুল লোডেড পেট্রোল, সেখানে কেউ ব্যাগেজের মাধ্যমে এক্সপ্লোসিভ যদি প্লেনের কার্গোর মধ্যে রেখে দেয় এবং ফ্লাই করার সাথে সাথে ওটা ব্লাস্ট করবে, কারণ যখন এই বিমানটা ভেঙে পড়ে এত বিকট শব্দ হয় সুজিতদা, এবং গোটা এলাকা ভেবেছিল যে কোথাও বিস্ফোরণ হয়েছে। 2.5 মিনিট পরে ওখানকার ওই মেঘনিনগরের লোকজনের যে ভুল ভাঙে যে না, বিস্ফোরণ নয়, একটি ফ্লাইট ভেঙে পড়েছে, যাত্রীবাহী বিমান ভেঙে পড়েছে, এবং সেটা ওই হসপিটাল এরিয়ার মধ্যে। তাহলে এটাও এই কারণটা বা এই বিষয়টাও উড়িয়ে দেওয়ার মতো নয় যে নাশকতা থাকলেও থাকতে পারে। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা তুমি বললে, যে তার কারণ হচ্ছে কার্গোতে যেখানে এরকম যদি দেওয়া যেতে পারে। আসলে এই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকগুলো তো ফল্ট লাইন থাকে যে কোনো ক্ষেত্রে। আগেই বললাম এভিয়েশন সেক্টরটা এরকম, এবং দীর্ঘদিন ধরে একটা কোম্পানি এরকম অবস্থায় রয়েছে। বহু পুরনো কর্মী এয়ার ইন্ডিয়ার থেকে কিন্তু তাদেরকে চাকরি মানে ছাড়তে হয়েছে, ভিআরএস নিতে হয়েছে, তার কারণ এটা পুনর্গঠিত কোম্পানি হয়েছে, নতুন যারা অনেকে এসেছেন, বা এক্ষেত্রে যে এয়ারপোর্ট অথরিটি ম্যানেজমেন্ট বা যারা এই কোম্পানিগুলোর ক্ষেত্রে লোডারের কাজ করে, বিভিন্ন ক্ষেত্রে এগুলো যায়, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা প্রপার ইনভেস্টিগেশনের দরকার। দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এই বিষয়ে চাইছে যে প্রপার ইনভেস্টিগেশন। তার কারণ বহু মানুষ আছেন যারা হয়তো তাদের প্রফেশনাল কেরিয়ার বা এমনি জীবনে তারা প্রচুর ফ্লাইটে তারা যাতায়াত করেন। হ্যাঁ, ফ্লাইটটা 1:38-এ ছাড়লো। অতীতে অনেক ঘটনায় দেখা গেছে ভারতীয় বিমানে, ডোমেস্টিক কি ইন্টারন্যাশনাল সব ক্ষেত্রেই, অতীতেও এরকম বহু হয়েছে, একটা ইঞ্জিন বিকল হয়ে গেছে, প্লেনের টেলের দিকটা, লেজের দিকটা আগুন ধরে গেছে, কিন্তু একটা ইঞ্জিন নিয়েও পাইলট সেফলি ল্যান্ডিং করেছেন। আহমেদাবাদের যে অংশ থেকে এটা ফ্লাই করেছিল, সেখান থেকে 15 কিলোমিটারের মধ্যে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর। তাহলে কতটা বিপর্যয় ছিল, শুধু এটিসির কাছে একটা মেডে কল গিয়েছিল, মানে এয়ার ট্রাফিক কন্ট্রোলও তারা রিয়াক্ট করতে পারেননি একদম। এই ক্ষেত্রে ডবল ইঞ্জিন ফেল, অনেক সংবাদ মাধ্যম কিন্তু এটা হেডলাইন করেছে, ডবল ইঞ্জিন ফেল। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো এটার পেছনে যে তথ্য কাজ করছে। ডবল ইঞ্জিন সরকার দেশে রয়েছে, এটা কিন্তু নিঃসন্দেহে একটা বড় নরেন্দ্র মোদী সরকারের কাছে ইটস আ বিগ চ্যালেঞ্জ। তার কারণ যে ভাবমূর্তি তৈরি হয়েছে, আগামী দিনে ভারতবর্ষে এভিয়েশনে অর্থাৎ একটা বড় রকমের পরিকাঠামো উন্নয়নের দিকে তারা এগোচ্ছে। প্রচুর এয়ারপোর্টস তৈরি হয়েছে, প্রাইভেট পাবলিক পার্টনারশিপে এয়ারপোর্ট তৈরি হচ্ছে।
এরকম একটা জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যে সিকিউরিটি সিস্টেম বা টোটাল যে কোনো ফল্ট লাইন থাকা অত্যন্ত বিপজ্জনক, কারণ হাই প্রোফাইল লোকজন ফ্লাইটে যাতায়াত করেন, অত্যন্ত যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। অনেক মানুষ এরকম রয়েছেন যারা হচ্ছে সবসময় এক মহাদেশ থেকে আরেক মহাদেশে তাদের যাতায়াত করতে হয়, জীবনে একটা বড় সময় তারা আকাশেই বিচরণ করেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে গোটা দেশে একটা শক ওয়েভ তৈরি হয়ে গেছে। এই শক ওয়েভ কিন্তু সাথে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের একটা বিরাট লিঙ্ক থাকে। আমার ভীষণ মনে পড়ছে পেহেলগাঁওয়ের ঘটনার পর যখন ভারত প্রত্যাঘাত করলো, আপনি বলেছিলেন এবং এছাড়াও কয়েকজন বিশেষজ্ঞ বলেছিল যে আগামী 1 বছর ভারতকে তার আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে ভীষণ সতর্ক হতে হবে, বিশেষ করে জনবহুল এলাকা। দেখুন এই ফ্লাইটটাতে 242 জন ট্রাভেল করছেন এবং গুজরাটের এক্স সিএম তিনিও ট্রাভেল করছেন। আমি বলছি না যে এটা সরাসরি কারণ, কিন্তু বিশেষজ্ঞরা বলছে যে কারণটা ফেলে দেওয়ার মতো নয়। এই নাশকতার ছক যদি হয়ে থাকে তাহলে এটা মেটিকুলাসলি ডিজাইন হয়ে থাকবে। যদি এই ঘটনার দিকে এগোয় তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত করতে গিয়ে যদি দেখা যায় বা ব্ল্যাক বক্স যদি বলে দেয় যে কোনো এক্সপ্লোসিভ ভেতরে ছিল যে কারণে প্লেনটা বিকল হলো, তাহলে কিন্তু খুব বিপজ্জনক। যে এতগুলো স্তর পেরিয়ে কি করে এক্সপ্লোসিভ এলো প্লেনের মধ্যে এবং সেটা চালক বুঝতে পারলেন না, ফলে এটা নিয়ে নিশ্চয়ই ভাববার বিষয় রয়েছে। এয়ারপোর্টের মতো এটা এই জায়গাটা চালকের বোঝার কারণ চালক শুধুমাত্র তিনি হচ্ছে ওটাকে ফ্লাই করে নিয়ে যাবেন। এখানে যেগুলো ভর্তি হয় যে বিভিন্ন সিকিউরিটি সিস্টেম দিয়ে তারপর লোডারদের মাধ্যমেও সেখানে স্ক্যানিং হয় ইন বিটুইন। দেখো অনেকগুলো থাকে, যে কোনো ক্ষেত্রে অন্তর্ঘাত যদি ডিজাইন হয় তাহলে সেগুলো করা যে খুব অসম্ভব নয়, সেটা যেমন বাস্তব সত্য। অতীতে এরকম বহু ঘটনা বিভিন্ন জায়গায় রয়েছে এবং যে ক্ষেত্রেই একটা এয়ারে এবং সেখানে এতটাই টেকনিক্যালিটিস থাকে, এটা তো খুব এক্সক্লুসিভ একটা প্রফেশন। একদম পাইলট হিসাবে তাদের অনেক দক্ষতার মাপকাঠি পেরিয়ে একজন কিন্তু প্লেন চালানোর দায়িত্ব পান। সুতরাং তার উপরও যেমন তার ভুলচুক হতে পারে, কিন্তু এখানে ভুলের সম্ভাবনা অতীব ক্ষীণ, এটুকু নিঃসন্দেহে বলা যায়। তুমি পেহেলগাঁওর কথা বলছিলে না, দেখো ওখানে ডিজাইনটা কি হয়েছিল, সেখানে কিন্তু রেকি করেছিল জঙ্গিরা। কোন ধরনের পর্যটক আসছে, কি বয়সের আসছে, এবং কোথায় কোন হোটেলে তারা গিয়ে বোর্ডিং করছে, কোন কোন জায়গায় তারা ঘুরতে যাচ্ছে, একদম পুরোটা কিন্তু তাদের কাছে খুব ডিজাইন করা ছিল। এবং তারপর তারা কিন্তু অ্যাকশনটা নামায় এবং সেখানে এই অ্যাকশনটা নামানোর এবং আজকের অপারেশন সিঁদুরের পর এটা ঠিক কথা যে ভারতবর্ষের যে উন্নয়ন, ভারতবর্ষের যে সামরিক শক্তি, ভারতের জনগণের যে অ্যাসপিরেশনস, সেটা বিশ্বের অনেক দেশ কিন্তু পছন্দ করে না। এবং সেই ক্ষেত্রে যদি একটা আলাদা মানে তারা প্রতিক্রিয়া তৈরি করে, এটা দেশ জুড়ে একটা শকওয়েভ তৈরি হবে, হয়ে হচ্ছে একদম ভীষণভাবে একটা শকওয়েভ তৈরি করেছে। সেই কারণে এটা প্রপার ইনভেস্টিগেশনস দরকার। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুর্ঘটনাস্থলে গেছেন। গতকাল আমরা দেখেছি ঘটনা ঘটার পর যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গুজরাটের অন্যান্য যারা সমস্ত পদাধিকারী রয়েছেন তাদের সাথেও বৈঠক করেছেন। অর্থাৎ কোথাও একটা জায়গায় যদি এটা প্রমাণিত হয় এবং সম্ভবত খুব দ্রুত এটা প্রমাণিত হবে, তাহলে এটা থরলি ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রকৃত সত্য জানা যাবে একদম এ ব্যাপারে নিশ্চিত। তার কারণ এই কেসেও গোটা ভারতবাসী যতই তাদের শোকে মুহ্যমান হোক, তাদের কিন্তু চোয়াল শক্ত করেছে। ডিজিসিএ ইতিমধ্যেই একটা 12 সদস্যের হাই পাওয়ার কমিটি গঠন করেছে যারা এই তদন্ত প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাবে এবং মনে করা হচ্ছে বোয়িং কোম্পানির সিইও আগামীকালই চলে আসবেন এবং তারপর এই লক অ্যান্ড কির যে ব্যাপারটা ব্ল্যাক বক্সের, সেটা খোলার পরেই কিন্তু খুব পরিষ্কার হওয়া যাবে যে ঠিক কী কারণে এই ঘটনা ঘটলো এবং সেই দিকেই তদন্ত এগোবে। আমরা এই বিষয়টার উপর সুচারু, তুমি এটাকে নিশ্চয়ই এই টোটাল আপডেটগুলো কি হচ্ছে এটাকে তুমি রাখো তোমার সমস্ত রিসার্চ প্রোগ্রামের সঙ্গে। আমরাও এই বিষয়গুলোকে নিয়ে চর্চায় প্রতি মুহূর্তেই থাকবো। তার কারণ এই ঘটনাটা যে সে ঘটনা না, আবারও বোঝে যে অনেক ক্ষেত্রে আছে একটা নোজ ফর নিউজ, যেরকম একটা কোথাও একটা স্মেল পাচ্ছি, যে স্মেলটা খুব একটা স্বাভাবিক লাগছে না। অনেকগুলো সম্ভাবনার ক্ষেত্র যেগুলো তৈরি হয়েছে, নানাবিধ প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো আপনাদের কাছে শেয়ার করলাম। এর বাইরেও যদি কোনো ভাবনা থেকে থাকে আরও কিছু, তার কারণ অনেকে যারা দেখবেন তাদের মধ্যে অনেকে এভিয়েশন এক্সপার্ট রয়েছেন,
হয়তো এয়ার ইন্ডিয়ার প্রাক্তন কর্মী রয়েছেন, নিশ্চয়ই। বা যারা রয়েছেন, কেউ আপনারা জানতে পারলে আপনারা কি কি আমরা প্রত্যেকটা জায়গায় সেগুলোকে অ্যাড্রেস করতে চাই। আপনারা অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং টাইম লাইনে আপনাদের মতামত জানাবেন, এবং কোনো যদি এর বাইরেও কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থেকে থাকে অবশ্যই দয়া করে সেটা তুলে ধরবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন।